স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। প্রতিদিনই ভোটের ট্রেনে আমরা রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি বক্তব্য থাকে আমরা সেটি দেখানোর চেষ্টা করি এবং সেটি নিয়ে আলোচনা করি। আজকে রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে মোটা দাগে খুব একটা বক্তব্য নেই। বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোই কিন্তু আজকে তাদের ব্যস্ততা যাচ্ছে ঢাকা দিল্লির যে সম্পর্ক, যে টানাপোড়েন সেটির নিয়ে তারা প্রতিবাদী কর্মসূচি নিয়ে তাদের ব্যস্ততা যাচ্ছে। তারপরও নির্বাচন নিয়ে কিছু বক্তব্য এসেছে, সেটি আমরা একটু দেখে নেব। আজকে রাজনীতির মাঠে কে কি বলেছেন নির্বাচন নিয়ে আমরা দেখি যে প্রধান উপদেষ্টা একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন নির্বাচনের সময় নির্ভর করছে সংস্কার কাজের উপর। একই সঙ্গে তিনি এটিও বলেছেন যে তিনি নিজে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ধরনের ইচ্ছা তার সে ধরনের কোনো ইচ্ছা নেই। আর আজকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটির সঙ্গে দেখা করে, সংবিধান সংস্কার কমিটির সঙ্গে দেখা করে তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে একটি উল্লেখযোগ্য প্রস্তাবনা হচ্ছে আগামী দুটি নির্বাচন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে তারা প্রস্তাব করেছেন। এরপরে যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে বলে তারা সেই প্রস্তাব দিয়েছেন। আজকে বিএনপি নেতা আমানুল্লাহ আমান নির্বাচন নিয়ে কথা বলেছেন। তিনি বলছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা জাতীয় সরকার গঠন করবে বলে তিনি মন্তব্য করেছেন। আর এর বাইরে একটু বলে রাখতে চাই যে আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবে নির্বাচন সংস্কার কমিশন। এই ছিল মোটা দাগে আজকের রাজনৈতিক আলাপন এবং এই বাইরে আমরা মোটামুটি বলা যায় যে আজকে নির্বাচন নিয়ে খুব একটা বক্তব্য কোনো দলেরই নেই। দেখছেন ভোটের ট্রেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আজকে কি বলেছে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সহকর্মী দোলন। আপনার কাছে একটু জানতে চাই, আজকে আসলে আপনি তো সারাদিনই এটির খোঁজ খবর রাখার চেষ্টা করেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর আজকে কি ধরনের কর্মসূচি ছিল? ব্ল্যাত, আপনি শুরুতে যেমনটা বলছিলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশনে হামলাকে কেন্দ্র করে মূলত রাজনৈতিক অঙ্গনে আজকে নানা ধরনের আলোচনা কর্মসূচি শুরু থেকে অব্যাহত ছিল। বিশেষ করে আজকে বিএনপির পক্ষ থেকেও কিন্তু এইটিকে কেন্দ্র করে বড় ধরনের কর্মসূচি ছিল। অন্যদিকে আমরা জামাত ইসলাম সহ অন্যান্য দলের ক্ষেত্রেও নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলতে দেখিনি। তবে একটি বিষয় বলতে হয়, বিএনপি নেতা আমানুল্লাহ আমান আজকে বিএনপির পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে আগামী নির্বাচন নিয়ে কি হবে তেমন একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে, অর্থাৎ তিনি বলছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা তিনি যেমনিভাবে বলছেন, তিনি বলছেন যে আগামী নির্বাচন যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে পারে, মানুষ যেন ভোট দিতে পারে সেটি যেমনিভাবে নিশ্চিত করতে হবে। তিনি বলছেন আগামী যে নির্বাচন হবে সেখানে বিএনপি ক্ষমতায় আসবেন, জনগণ বিএনপিকে পছন্দের তালিকায় রাখছেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলছেন যে বিএনপি জাতীয় সরকার গঠন করবে যদি আগামী নির্বাচনে জয়ী হতে পারে। আমরা জানার চেষ্টা করছিলাম যে এই জাতীয় সরকার যে গঠন করার কথা বলা হচ্ছে সেটি প্রক্রিয়াটা কি হবে। অনেকটা বলা হচ্ছে যে জাতীয় সরকার বলতে অর্থাৎ নির্বাচিত হয়ে যে সকল সংসদ সদস্যরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সেখান থেকেই মূলত মন্ত্রী পরিষদ গঠন থেকে শুরু করে আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রেও সেই সকল দলের অংশগ্রহণে একটি মন্ত্রী পরিষদ গঠন সহ তারা বলছেন যে জাতীয় সরকারের রূপরেখা এমনটাই হবে। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। তবে জামাত ইসলামী কিংবা অন্যান্য দলের আমরা খুব বেশি আজকে কর্মসূচি না থাকলেও আমরা যতদূর জানতে পেরেছি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের যে প্রধান দায়িত্ব সেটি হচ্ছে একটি রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর। তবে তারা বলছেন যে এই যে তড়িগড়ি করতে গিয়ে যেন কোনোভাবে আবার যে ফ্যাসিবাদ যেটি ছিল এতদিন কায়েম ছিল তাদের ভাষায় সেটি যেন আবার পুনরুত্থান না হয়, অর্থাৎ একটি সংস্কারের মাধ্যমে তারা বলছেন। আপনি আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন, জানিয়েছিলেন আজকে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী দোলন। আজকে সংবিধান সংস্কার কমিটির সঙ্গে দেখা করে বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট কি প্রস্তাবনা আছে সেটি আমরা জানবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে
আজকে জাতীয় নাগরিক কমিটির নেতারা সংবিধান সংস্কার কমিটির সঙ্গে দেখা করেছেন। দেখা করে তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। এর মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কি কি প্রস্তাবনা আছেন সেটি আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে এসেছেন সহকর্মী শাহাদাত অব্র। অব্র, আপনার কাছে একটু জানতে চাই, যেটি বলছিলাম যে তারা তো 69টি প্রস্তাবনা দিয়েছে, এর মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কি কি প্রস্তাবনা আছে? বেলায়েত, আপনি জানেন যে এই যে জাতীয় নাগরিক কমিটি যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলোর মধ্যে সবথেকে বড় অংশ সেটি হচ্ছে যে নির্বাচন সেটি এবং একই সাথে স্থানীয় সরকার নির্বাচন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিয়েই তাদের হচ্ছে প্রস্তাবগুলো ছিল। যেটি হচ্ছে সবথেকে বড় দিক, যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে বলা হয়েছে তাদের প্রস্তাবে যে দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী কোনোভাবেই থাকতে পারবেন না। একই সাথে একজন যিনি কিনা রাজনৈতিক দলের প্রধান এবং একই সাথে প্রধানমন্ত্রী হবেন এমনটাও করা যাবে না। আর রাষ্ট্রপতির ক্ষেত্রেও পরপর এবং একই সাথে দুইবার একজন ব্যক্তি কোনোভাবেই রাষ্ট্রপতি হতে পারবেন না। যেটি আরও একটি অন্যতম বড় প্রস্তাব, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি অবশ্যই গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে। আগে যেটি হতো যে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যরা মূলত হচ্ছে মনোনয়ন করার পরে দলের পক্ষ থেকে মনোনয়ন করার পরেই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে হচ্ছে রাষ্ট্রপতি। এখন সেটি করার বিপক্ষে তারা, বরঞ্চ তারা বলছে যে যখন রাষ্ট্রপতি তারা নির্বাচন করতে হবে তখন গণভোটের আয়োজন করতে হবে। এবং তাদের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে দুটি কক্ষ বিশিষ্ট একটি আইনসভার কথা তারা বলেছেন। একটি হচ্ছে উচ্চকক্ষ, একটি হচ্ছে নিম্নকক্ষ। যেটি কিনা হচ্ছে উচ্চকক্ষ সেখানে কিন্তু থাকবে 300টি আসন এবং যেটি নিম্নকক্ষ সেখানে কিন্তু বলা হয়েছে 100টি আসনের কথা। আর এই যে পুরো যেই 69টি দাবি করা হয়েছে সেখানে কিন্তু যেই স্থানীয় সরকার সেটিতেও কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই একটি দলের পক্ষ থেকে যে মনোনয়ন সেটি কিন্তু নেওয়া যাবে না, বরঞ্চ যারা কিনা সাধারণ মানুষ, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না, এটা তারা বলেছে। হ্যাঁ, প্রস্তাব দিয়েছে। এবং একই সাথে যারা কিনা হচ্ছে ছাত্রদের জন্য বয়স কমানোর কথা তারা প্রস্তাবে রেখেছে, যে যারা ছাত্র আছে তাদের জন্য বয়স কমানোর মাধ্যমে স্থানীয় সরকারের নির্বাচনে তারা যেন যুক্ত হতে পারে, সেই ব্যাপারে কিন্তু হচ্ছে তারা অনেক বেশি। নির্বাচনের যে বয়স সীমা আছে 25 বছর বয়স হলে তিনি প্রার্থী হতে পারবেন, সেখানে যাতে আরো এই সীমাটা কমিয়ে দেয় যাতে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে পারবেন, এটাই তো? হ্যাঁ, রাইট, আপনি ঠিকই বলেছেন বিলায়েত। আমি যদি আরেকটি কথা আপনার সাথে যুক্ত করি, যে এই যে যারা কিনা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, যারা কিনা হচ্ছে ছাত্র আছেন, কৃষক আছেন বা অন্য কোনো পেশার, তাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে তারা উপস্থাপন করেছেন এবং যারা কিনা প্রস্তাবটি গ্রহণ করেছেন তারাও কিন্তু বলেছেন যেহেতু জাতীয় স্বার্থে এই প্রস্তাবগুলো উঠে এসেছে, তারা এটি গুরুত্বপূর্ণভাবেই তারা হচ্ছে দেখেছে। আর তাদের মধ্যে আরও প্রস্তাবনা ছিল যে অন্তর্বর্তী সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি হয়, বা এইটা নিয়ে তাদের একটা প্রস্তাবনা ছিল, সেটা নিয়ে আমরা কথা বলবো। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেখছেন ভোটের ট্রেন। আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটি সংবিধান সংস্কার কমিটির সঙ্গে দেখা করে কি কি প্রস্তাবনা দিয়েছেন সেই প্রসঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অব্র। শাহাদাত অব্র, যে প্রশ্নটি করেছিলাম যে আসলে অন্তর্বর্তী সরকার নিয়ে অন্তর্বর্তী সরকার কয় মেয়াদে থাকবেন, এটা নিয়ে তারা একটা প্রস্তাবনা করেছেন সংবিধান সংস্কার কমিটিকে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, আপনি যেটি বলছিলেন যে নির্বাচনের ক্ষেত্রে কিভাবে রাষ্ট্র কাজ করবে, এখানে তারা যে প্রস্তাবনাটি দিয়েছেন সেখানে রাষ্ট্র এবং সরকার এই দুটোকে আলাদাভাবে দেখিয়েছেন। যদি সরকার নাও থাকে তাহলে যেন রাষ্ট্র চলতে পারে, তেমনই একটি প্রস্তাবনা তাদের কথায় কিন্তু উঠে এসেছে। এবং সেখানে বলা হয়েছে যে আগামী যেই দুটি নির্বাচন সেটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হতে পারে, তবে সর্বোপরি যে আগামী নির্বাচনগুলো হবে, আগামী দু নির্বাচন বাদে সেগুলো একইভাবে হচ্ছে যে রাষ্ট্র থাকবে, রাষ্ট্র কিন্তু পরিচালনা করতে পারবে। কারণ হচ্ছে 3 মাস আগে থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ন্ত্রণে থাকা যেই বাহিনীগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে নির্বাচন কমিশন তার প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এবং সরকার এবং রাষ্ট্রের যে ব্যাপারটা আছে, পুরো যেই ক্ষমতা, এটি যেন একই কেন্দ্রীভূত না হয়, বরঞ্চ রাষ্ট্রের মতো করে চলবে এবং একই সাথে সরকারের মতো করে চললে কিন্তু হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে, এমনটাই কিন্তু দাবি করেছেন তারা। সাদাত, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও তারা একটি কথা বলেছেন, তারা আরও কিছু প্রস্তাব দিয়েছেন গণভোট নিয়ে। সেই প্রসঙ্গে আপনার সঙ্গে আমরা আলোচনা করব, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দর্শক, দেখছিলেন ভোটের ট্রেন। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর আবারও আমরা কথা বলবো শাহাদাত অব্রের সঙ্গে এবং জানাবো সংসদীয় আসনের পরিক্রমা।
স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। বিরতির আগে আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী শাহাদাত অব্রের সঙ্গে। শাহাদাত অব্র, আপনি যেটা বলছিলেন গণভোটের কথা, সরকারের কয় মেয়াদী সরকার, কত বছর মেয়াদী সরকার হবে, এটা নিয়েও এক ধরনের প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা। আজকের পর্বে আমরা কথা বলবো দিনাজপুর 5 আসন সম্পর্কে। এটি জাতীয় সংসদের 10 নম্বর আসন। এই আসনটি দিনাজপুরের দুটি উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনে ভোটার সংখ্যা 4,50,138 জন, পুরুষ ভোটার 2,25,131 জন, নারী ভোটার 2,25,004 জন। যেটি বলছিলাম যে এটি পার্বতীপুর এবং ফুলবাড়ি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। অপর আমরা দেখছিলাম জাতীয় সংসদের 10 নম্বর সংসদীয় আসন দিনাজপুর 5 আসন সম্পর্কে, যেটি নিয়ে কথা বলছিলাম যে গণভোটের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতিকে সরাসরি গণভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। হ্যাঁ, রাষ্ট্রপতি সাধারণত যেভাবে নির্বাচন হয়ে আসে আমাদের বাংলাদেশে, সেটি হচ্ছে যে সংসদে যারা সদস্য থাকবে, সংসদ সদস্য, তাদের মাধ্যমে এবং প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন দিতে পারবে। সেই মনোনয়নের পরবর্তীতে কিন্তু হচ্ছে যারা কিনা সংসদ সদস্য আছেন তাদের ভোটেই কিন্তু হচ্ছে সরাসরিভাবে নির্বাচিত হয় রাষ্ট্রপতি। কিন্তু এটির কিন্তু এই প্রস্তাবনা থেকে কিন্তু তারা সরে এসে নতুন প্রস্তাবনায় তারা বলছে যে শুধুমাত্র সংসদ সদস্য নয়, বরঞ্চ গণভোটের মাধ্যমে এই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু করতে হবে। আর যেটি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে সময়সীমা কোনটি, সময়সীমা নিয়ে আমরা কথা বলবো। যেটি বলছিলেন গণভোটের বিষয়ে, আমরা সময়সীমা নিয়ে কথা বলবো। দেখছেন ভোটের ট্রেন। কথা বলছিলাম সহকর্মী শাহাদাত অব্রের সঙ্গে। শাহাদাত অব্র, যেটি বলছিলেন যে সরকারের সময়সীমা, আমাদের তো বর্তমান প্রচলিত পদ্ধতি অনুযায়ী 5 বছর একটি সরকার থাকে, তারা কত বছরের কথা বললো? জাতীয় নাগরিক কমিটির যে প্রস্তাবনা, আজকে যে 69টি প্রস্তাবনা এসেছে, তার মধ্যে একটি প্রস্তাবনা ছিল যে বাংলাদেশের যে সরকার গঠিত হবে সেটির মেয়াদ হবে 4 বছর। এই যে 4 বছর সময়সীমা, এই সময়সীমা পরেই কিন্তু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী 2 বছর তারা করতে পারে, নির্বাচনগুলো করতে পারে। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আর কোনো অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হবে না, বরঞ্চ 4 বছর পরপরই কিন্তু হচ্ছে রাষ্ট্র এবং সরকারের যেই আলাদাকরণ তারা যেভাবে দেখিয়েছে সেটি যদি করা যায়, তাহলে এটি খুব সহজেই কিন্তু নির্বাচনের দিকে চলে যাওয়া যাবে। আরও একটি কথা বলে নিতে চাই, আপনি যেমনটি হচ্ছে ভোটার সংখ্যার কথা বলছিলেন যে বিভিন্ন আসনে কিন্তু ভোটাররা আছে। আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক বড় একটি সংখ্যা আছে যারা কিনা প্রবাসী, তাদেরকে নিয়েও কিন্তু হচ্ছে ভাবছে জাতীয় নাগরিক কমিটি। তারা কিন্তু একটি প্রস্তাবনা দিয়েছে যে যারা কিনা প্রবাসী আছে তাদেরকেও যেন এই বিশাল একটি ভোট, সেই ভোটের অংশ করা হয়। এবং এই ভোটের অংশ করতে গিয়ে কিন্তু বলা হয়েছে যে যারা কিনা এই নির্বাচন কমিশনে আছেন তাদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই বিষয়টি তারা নজরে রেখেছে, কিভাবে ই ভোটিং কিংবা অন্য কোনো ভোটিংয়ের মাধ্যমে কি এটি করা যায় কিনা সেটিও কিন্তু তারা খতিয়ে দেখছে। অনেকগুলো প্রস্তাবনা নিয়ে আমরা কথা বলছিলাম। শাহাদাত অব্র আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে আজকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি কি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দেওয়া হয়েছে যে এই যে অন্তর্বর্তী সরকার, সেটি আগামী 2টি নির্বাচন তারা পরিচালনা করবে। এরপরে যেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচন হবে, এটি তাদের পক্ষ থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনেকগুলো সংস্কার প্রস্তাবনা আসছে, আসলে সর্বশেষ কোন প্রস্তাবনা নিয়ে রাষ্ট্র এগিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।